যেহেতু বিশেষ করে যে আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের পরে এক উপদেষ্টার বক্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে, সেটি নিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন, জামাত শিবিরকে কাজে লাগানো শেষ, এখন তাদের পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও। এনসিপির নেতারা জামাত শিবিরের তকমা থেকে বের হতে চাইছে, অথচ এনসিপির কমিটিতেই শিবিরের বেশ কয়েকজন নেতা রয়েছেন যারা অতীতে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দুটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, আসলে এই যে কাজ শেষে প্রত্যাখ্যান, আবার কমিটিতে জামাত শিবিরকে রেখে শিবিরের সমালোচনা আসলে মানায় কিনা? ধন্যবাদ। জামাত শিবিরকে ব্যবহার করে তাকে ছুড়ে দেওয়া, এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এক প্রকার প্রোপাগান্ডার অংশ। আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছি যে জুলাইয়ের যে অভ্যুত্থানটা হয়েছে, সেই অভ্যুত্থানে সবগুলো ছাত্র সংগঠনই ছিল এবং সবথেকে শক্তিশালী ভূমিকায় আমাদের পাশে ছিলেন ইসলামী ছাত্র শিবির। হ্যাঁ, এবং আসলে আমি বিশ্বাস করি না ওনারা সিকবাতুল্লাহ ভাই বিশ্বাস করে কিনা ওনারা পাকিস্তানপন্থী রাজনীতি করেন বা এরকমের কিছু আমার জানা নাই। হ্যাঁ, মাহফুজ আলম যে বিষয়টা বলছেন সেটা হলো যে বাংলাদেশের রাজনীতিতে এটা আমরাও বিশ্বাস করি যে বাংলাদেশে আপনি রাজনীতি করবেন যে কোনো দল, ইভেন এনসিপি, বিএনপি থেকে শুরু করে যতগুলো রাজনৈতিক দল এখন এক্সিস্টিং আছে, অর্থাৎ যারা ফেসিবাদকে হটিয়ে দেশে রাজনীতি করছে, তাদের প্রত্যেকেরই ওই জায়গাগুলো ক্লিয়ার করা উচিত যে তারা ৭১ এবং ২৪কে কীভাবে দেখে। কারণ একটা আমার জন্ম, আর একটা আমার বলতে হয় পুনর্জন্ম। অর্থাৎ পাকিস্তানের যে ৪৭-এ যে দেশভাগটা আমাদের হয়েছিল, সেটা দীর্ঘদিনের ব্রিটিশ বিরোধী সংগ্রাম, একটা রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা দেশ পেয়েছি। এবং সেখান থেকে আবার যখন পাকিস্তান আমাদের বিরুদ্ধে বৈষম্য করছে, আমাদের উপর জুলুম নির্যাতন করছে, আর একটা বড় রক্তক্ষয়ী জন্মের মাধ্যমে নতুন আর একটা স্বাধীন দেশ পেয়েছে, অর্থাৎ ওটা আমার জন্ম। এবং তার পরবর্তীতে আমরা ৫৪ বছরে একটা ইতিহাস দেখেছি, এখানে রাজনীতিবিদরা শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করছে, পেশি শক্তির রাজনীতি করছে, বারবার ফেসিবাদ আসছে। সেই জায়গা থেকেই কিন্তু আর একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ২৪ এসেছে। মাঝখান থেকে ৯০-এর একটা গণ আন্দোলন ছিল, কিন্তু সেটার থেকে এটা আরও বেশি রক্তক্ষয়ী ছিল। যার কারণে আমাদের অবস্থান কিন্তু খুবই স্পষ্ট যে ৭১ এবং ২৪ দুটোকে আমাদের কিভাবে দেখে রাজনৈতিক দলগুলো, এগুলো স্পষ্ট করা উচিত। এখন ৭১-এর আরও একটা কথা কিন্তু আমরা একবারে সবসময় বলে থাকি যে আমাদের দেশে বাংলাদেশের রাজনীতিটা দিল্লির রাজনীতিও হবে না, পিন্ডির রাজনীতিও হবে না, কিংবা অন্য কোনো বিদেশি প্রভুর রাজনীতিও হবে না। এখন ইসলামী ছাত্র শিবির যদি মনে করে যে তারা পাকিস্তানের রাজনীতি করে বা দিল্লির রাজনীতি করে, জন্য তাদের গায়ে যদি লাগে, আমি তো এটার দায়ভার আমার না। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা ছিল, সেই জায়গাগুলো মানে যেটা জামাত ইসলামের যে প্রসঙ্গটা আসছে, তাদের রাজনীতির স্বার্থেও ক্লিয়ার করা উচিত যে তারা মুক্তিযুদ্ধটাকে কিভাবে দেখে এখন। হ্যাঁ, আর মুক্তিযুদ্ধের বিরোধিতা কিন্তু শুধুমাত্র যে ওই সময় জামাত ইসলামী করছে বিষয়টা এরকমের না, এটা সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে এবং শাহবাগ গণজাগরণ মঞ্চ কায়েমের মাধ্যমে দেশে চাপিয়ে দেওয়া হয়েছে যে এটা শুধুমাত্র জামাত ছিল। আপনি দেখবেন যে বামদের যে পুরোধা ব্যক্তিত্ব বদরুদ্দিন উমর কিন্তু সরাসরি বলছেন যে মুক্তিযুদ্ধের বিরোধিতা যতটা না জামাত করছিল তার থেকে বেশি বামরা করছিল। ইভেন বামরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে, তারা বলছে এটা দুই কুত্তার লড়াই। এবং পরবর্তী সময় দেখবেন যে ৭১ পর আপনি মাত্র বললেন যে শাহবাগের মাধ্যমে চাপিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, শুধু একটা দলের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এইবার কি হয়েছে? না, গণজাগরণ মঞ্চের কথা বলছি। আমি শেষ করতে দেন। এবং ৭২ থেকে ৭৫ সময় এদেশে সিপিবি এবং আওয়ামী লীগ মিলে মুক্তিযোদ্ধাদের খুন করে এবং বাকশাল বিরোধী যারা ছিল তাদেরকে খুন করে দেশে একনায়কতন্ত্র বাকশাল কায়েম করছিল। সো এই বিষয়গুলো রিলেভেন্ট, এগুলো আসলে আলোচনায় আসা উচিত। এখন আইদার জামাত ইসলাম যদি মনে করে যে শুধুমাত্র তারা যদি তাদের অবস্থান ক্লিয়ার না করতে পারে, এটা তাদের রাজনৈতিক ব্যর্থতা। হ্যাঁ, এবং তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা বা পাকিস্তানের রাজনীতি চলবে না এটা বললেই বা কেন হলো শুধুমাত্র জামাত ইসলাম তার গায়ে মাখবে? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে তাদেরও ক্লিয়ার। আর আমরা যেটা মনে করি যে আমাদের মতের পার্থক্য আছে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে ইসলামী ছাত্র শিবির বা জাতীয়তাবাদী ছাত্র দল বা বিএনপি এর দলগুলো আমাদের সাথে সবসময় ছিল, হেফাজত ছিল। এবং আমরা কিন্তু এটাও বলি যে গণজাগরণ মঞ্চের মাধ্যমে যে জামাতের যে নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের অবস্থান কি ছিল না ছিল সেটা রেফারেন্স ইস্যু, কিন্তু এটা কিন্তু সঠিক বিচার হয় না। এটা বিচারের নামে একটা প্রহসন করা হয়েছিল, এটার মাধ্যমে নতুন একটা ফ্রেমিং করা হয়েছিল, ওই ফ্রেমিংটার মাধ্যমে দেশে ফেসিবাদ কায়েম করা হয়েছিল। সুতরাং এই সবগুলো বিষয়, এবং আমরা কিন্তু সেই গণজাগরণ মঞ্চকে আমরাই সব থেকে জোরালোভাবে বলি যেটা ফেসিবাদের গোড়াপত্তন ওখান থেকে হয়েছে।
তো আমার কাছে মনে হয়েছে যে এটা একেবারেই অপ্রাসঙ্গিক, হ্যাঁ, এবং এটাকে বলবো যে প্রোপাগান্ডা, যে আমরা ব্যবহার করে কাউকে সুরে দিচ্ছি। এবং বিষয়টা এরকমেরও না যে এই আলোচনাটা আমরা এখন করছি, এই আলোচনাগুলো আমরা দেখবেন যে 5ই আগস্টের পর থেকেও আমরা বলছি আমাদের কাছে 47ও যে রকমের গুরুত্বপূর্ণ, 71ও গুরুত্বপূর্ণ, 24ও গুরুত্বপূর্ণ। এবং ইসলামী ছাত্র শিবিরের যে সদস্য সম্মেলন ছিল সেখানে গিয়ে আমাদের অন্যতম যে সমন্বয়ক সাদিক সালাম সে কিন্তু বলে আসছেন যে ওনারা মনে আছে আপনি যেটি শুরুতে বলছিলেন তিনি সেটি সেখানে গিয়ে বলেছিলেন।